हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स टिউশন। আজকের ক্লাস 7-এর জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স সাজেশন দিচ্ছি বন্ধুরা। থার্ড ইউনিটের জন্য 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এখান থেকে তোমরা ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো বন্ধুরা। শুধু লাইফ সায়েন্স নয়, তোমাদের ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এবং গণিতেরও সাজেশান দিয়েছি। তাই যারা এখনও দেখোনি সেই সাজেশানগুলো আমার ইউটিউবে সার্চ করে দেখে নাও বা প্লেলিস্টে গিয়ে দেখে নাও বন্ধুরা। এছাড়াও কিছু ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ দিয়েছি, যেইগুলো থেকে তোমাদের স্কুলের পরীক্ষায় কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে এবং কী ধরনের প্রশ্ন আসে সেইগুলো সম্পর্কে তোমাদের একদম সঠিক ধারণা হয়ে যাবে। তাই বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো। এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো, একটু হেল্প করো বন্ধুরা। আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না। তো এবারে যে থার্ড ইউনিটের 7-এর জীবনবিজ্ঞানের সপ্তম অধ্যায় করাচ্ছি। সপ্তম অধ্যায় পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশ সংরক্ষণ, সপ্তম অধ্যায় থেকে করাচ্ছি। প্রথমে জলবায়ু কাকে বলে এটা তোমরা করবে, জলবায়ু কাকে বলে আর আবহাওয়া কাকে বলে এবং জলবায়ু আবহাওয়ার পার্থক্য বুঝতে পারি। জলবায়ু কাকে বলে আর আবহাওয়া কাকে বলে, এটা দুটো জলবায়ু লেখা হয়ে গেছে, কিন্তু একটা জলবায়ু একটা আবহাওয়া হবে, বুঝতে পেরেছো। একটা আছে, এটা হবে আবহাওয়া আর একটা আছে জলবায়ু। হ্যাঁ, আর আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য বুঝতে পেরেছো বন্ধুরা, ভীষণ ইম্পর্ট্যান্ট, একদম আসবেই আসবে। আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ের, নির্দিষ্ট দিনের বা নির্দিষ্ট সময়ের উষ্ণতা, চাপ, বায়ুপ্রবাহ, মেঘলা অবস্থা, বৃষ্টিপাত, এগুলোকে বলছে আবহাওয়া। আর জলবায়ু হচ্ছে সাধারণত কম 35 বছরের গড় আবহাওয়াকে বলা হচ্ছে জলবায়ু। তাহলে আবহাওয়া হচ্ছে কম সময়ের, জলবায়ু হচ্ছে দীর্ঘ সময়, বুঝতে পেরেছো। এটা হচ্ছে মূল পার্থক্য। আর আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো কি কি বা কি কি বিষয়ের উপর নির্ভর করে, আমরা এখনই বললাম যে আবহাওয়া জলবায়ু কি না, ওটা বলেছিলাম যে বায়ু প্রবাহ, আর্দ্রতা, উষ্ণতা, বুঝতে পেরেছো, বায়ুর চাপ, এই সমস্ত কথা বলেছিলাম। এইগুলোই হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান বা এই বিষয়ের উপর নির্ভর করে। আবহাওয়া এবং জলবায়ু এই বিষয়গুলির উপর নির্ভর করে, বুঝতে পারলে। এরপরে বন্ধুরা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আছে, যে এখান থেকে একদম আসবে এসপিএম এর পুরো নাম কি, এসপিএম এর পুরো নাম বুঝতে পেরেছো। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এটা পার্টিকুলার না, পার্টিকুলেট, এটা খেয়াল রাখবে, পার্টিকুলেট ম্যাটার, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। আর সিএফসির পুরো নাম কি, এটাও আছে ক্লোরোফ্লুরোকার্বন। এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আছে, ক্লোরোফ্লুরোকার্বন, বুঝতে পেরেছো। ভীষণ কখনো আসে যে আম গাছে কখন মুকুল আসে, মার্চ মাসে, ফেব্রুয়ারি মার্চের দিকে আসে। আচ্ছা, পৃথিবীর উপর ঘোমটা বলতে কি বোঝো, পৃথিবীর উপর ঘোমটা বলতে কি বোঝো না, পরিবেশ দূষণের ফলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস এবং ধুলো, কার্বন ইত্যাদি কণা পদার্থগুলো বায়ুমণ্ডলে গিয়ে জমা হয় আর পৃথিবীকে একটা চাদরের মতো মুড়ে রাখে। এই ঘটনাকে কি বলা হয়, পৃথিবীর উপর ঘোমটা বলা হয়। এবং এর ফলে এরা পৃথিবীর উপর ঘোমটা কাকে বলা হয়, তোমরা দরকার স্ক্রিনশট নিয়ে নাও, এছাড়া আমি বলে দিলাম। এছাড়াও এর ফলে কী হচ্ছে, বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়ছে এইগুলোর জন্য, তখন তাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, বুঝতে পেরেছ। এরপরে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি বেড়ে যাওয়ার ফলে কি সমস্যা হয়, একটু আগে বললাম যে এইগুলো বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, পৃথিবীর গড় তাপমাত্রা, একে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, ওইটা ঘুরে ফিরে আসছে যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি এই সমস্ত গ্যাস বেড়ে যাওয়ার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, একে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বুঝতে পারছো। মানুষের বিভিন্ন কাজকর্মের ফলে সৃষ্টি হয় কোন যে গ্যাসগুলো সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম কি, তার মধ্যে প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, প্রধান গ্যাস কার্বন ডাইঅক্সাইড। এটাও কখনো কখনো আসে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই করে যাবে, একদম আসবেই আসবে, ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে বন্ধুরা। এবারে প্রবাল বা কোরাল কোন পর্বভুক্ত প্রাণী না নিডারিয়া, প্রবাল বা কোরাল কোন পর্বভুক্ত প্রাণী, নিডারিয়া, ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রবাল মেরুদণ্ডী না অমেরুদণ্ডী না অমেরুদণ্ডী, প্রবাল প্রাচীর কি বা কিভাবে তৈরি হয়, ওই যে একসঙ্গে বাস করা অনেকগুলো প্রবালের দেহের বাইরে যে থাকা ক্যালসিয়াম
বুঝতে পেরেছো? কার্বনেটের বহিক কঙ্কাল মানে খোলক, যেটা শক্ত, মানে মরে গেলে বা মরে যাওয়ার পরে তারা শক্ত প্রাচীর এর মতো গঠন তৈরি করে, এটাকেই প্রবাল প্রাচীর বলছে। ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রবাল দ্বীপও একই রকম, যদি লম্বা হয়ে থাকে তখন প্রবাল প্রাচীর, আর একসঙ্গে মোটামুটি মানে জায়গা একটা থাকলে তখন তাকে বলা হচ্ছে প্রবাল দ্বীপ, তখন তাকে বলা হচ্ছে প্রবাল দ্বীপ। প্রবাল প্রাচীর আর প্রবাল দ্বীপ, বুঝতে পেরেছো বন্ধুরা? এবারে জীব বৈচিত্র্য কাকে বলে, এটা একদম আসবেই আসবে। জীব বৈচিত্র্য কাকে বলে, আসবেই আসবে। জীব বৈচিত্র্য কাকে বলে? কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জীবদের মধ্যে প্রজাতি ভেদে, স্থান ভেদে, বাস্তুতন্ত্র ভেদে, জীব সম্প্রদায় ভেদে ও জিন ভেদে যে বৈচিত্র্য গড়ে ওঠে তাকেই জীব বৈচিত্র্য বলে। আর সহজ কথায়, কিচ্ছু না মনে থাকলে তোমরা কি বলবে? কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী বিভিন্ন ধরনের জীবকে বলা হচ্ছে জীব বৈচিত্র্য, এটা সংক্ষেপে। এবারে একটা 20 সাপের জীব বৈচিত্র্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, একদম আসবেই আসবে, বুঝতে পেরেছি? একটা 20 সাপের নাম লেখো, ধোড়া সাপ বা হেলে সাপ আসতে পারে, বুঝতে পেরেছি? বেনেবউ পাখিকে আর কি নামে ডাকা হয়, বা হলুদ পাখি কাকে বলে? না বেনেবউ পাখিকে। কয়েকটি ঔষধি গাছের নাম: ঘৃতকুমারী, তুলসী, কালোমেঘ, সর্পগন্ধা। কয়েকটি ঔষধি গাছের নাম: ঘৃতকুমারী, তুলসী, কালোমেঘ, সর্পগন্ধা। জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? প্রধান 4টি বায়োডাইভার্সিটি হটস্পট বা জীব বৈচিত্র্য অঞ্চলের নাম লেখো। এটা একদম আসবেই আসবে, ভীষণ ইম্পর্ট্যান্ট, একদম আসবেই আসবে। যেগুলো বলছি আসবেই আসবে, তোমরা সেগুলো অবশ্যই পড়ে যাবে। জীব বৈচিত্র্য গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে, আর প্রধান 4টির নাম বলো। না, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়, বুঝতে পেরেছো, আর যা আর অন্য কোথাও পাওয়া যায় না, এই সব অঞ্চলকে আমরা বলবো জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট। তাহলে যে অঞ্চলে খুব বেশি সংখ্যক, মানে খুব বেশি ধরনের, সংখ্যক মানে বেশি ধরনের, টাইপ, বিভিন্ন ধরনের প্রজাতি খুব বেশি পরিমাণে পাওয়া যায় এবং সেগুলো আর অন্য কোথাও এত পাওয়া যায় না, সেই অঞ্চলটাকে আমরা বলবো জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট। প্রধান বায়োডাইভার্সিটি হটস্পট যেগুলো 4টা আছে, একটা আছে পূর্ব হিমালয়, তাতে আছে সিকিম, দার্জিলিং ডুয়ার্স, এইগুলো আছে সিকিম, দার্জিলিং ডুয়ার্স। আর একটা পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা, বুঝতে পেরেছো? ভারতবর্ষে পশ্চিম উপকূল বরাবর যে ঘন অরণ্য ঢাকা পাহাড়ি অঞ্চল আছে, যেহেতু পশ্চিমঘাট বলছে, আর শ্রীলঙ্কা। আর ইন্দো বার্মা মানে উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ, ইন্দো বার্মা মানে ব্রহ্মদেশ বা মায়ানমারের ওই দিকে যে রাজ্যগুলো আমাদের আছে, বুঝতে পেরেছি, উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ। আর সুন্দারল্যান্ড ভারতের আন্দামান নিকোবর অঞ্চল। আবার প্রশ্ন আসে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলছি, জীব বৈচিত্র্যপূর্ণ অঞ্চল কাকে বলে বা বায়োডাইভার্সিটি অঞ্চল কাকে বলে, এবং 4টি নাম লেখো। এখান থেকে একটা আসবেই আসবে। বা সুন্দারল্যান্ড কাকে বলে? না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। একদম মোস্ট ইম্পর্টেন্ট আছে বন্ধুরা, তোমরা অবশ্যই করে যাবে। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলছি তোমরা কিন্তু একদম ছাড়বে না, ঝাড়া মুখস্থ করে যাবে, আসবেই আসবে, একদম গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, যেগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট বলছি, বুঝলে? অতি জীব বৈচিত্র্য দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন কাকে বলে এবং উদাহরণ? মানে যেসব দেশে জীব বৈচিত্র্য অত্যন্ত বেশি থাকে তাকে মেগা ডাইভার্সিটি দেশ বলে, যেমন ভারতবর্ষ, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, ইকুয়েডর। দেখো ইরাক, ইরান এইগুলোতে কিন্তু বা রাশিয়া, এদেরতে কিন্তু বিভিন্ন জীব বৈচিত্র্য নেই, যেটা ভারতবর্ষ, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার এবং ইকুয়েডরে আছে। এই জন্য তাদেরকে বলা হচ্ছে অতি জীব বৈচিত্র্যপূর্ণ দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন। মেগা ভীষণ ইম্পর্টেন্ট আছে বন্ধুরা। পৃথিবীতে কয়টি অতি জীব বৈচিত্র্যপূর্ণ দেশ আছে? না 17টি। পৃথিবীতে কয়টি অতি জীব বৈচিত্র্যপূর্ণ দেশ আছে? 17টি। এটাও আছে। ভারতের অরণ্য বা বনভূমির যে পরিমাণ কত পার্সেন্ট? না 19.7% বা প্রায় 1/5 অংশ। ভারতের অরণ্যভূমির দরকার 1/3 অংশ, কিন্তু আছে মাত্র 1/5 অংশ। তো বন্ধুরা, জীব বৈচিত্র্যের গুরুত্ব মানে আমরা কী কী উপকার পাই জীব বৈচিত্র্য থেকে? আমরা জীব বৈচিত্র্য থেকে অর্থনৈতিক মূল্য পাই, যেমন খাদ্য পাই, বস্ত্র পাই, বাসস্থান পাই, ওষুধপত্র পাই, এগুলো। নান্দনিক মূল্য, আমরা দেখতে খুব ভালো লাগে, বিভিন্ন রকম গাছ সুন্দর লাগে, বুঝতে পেরেছি, বিভিন্ন রকম লাগে। পরিবেশ রক্ষা, জীব উদ্ভিদরা কী করে? কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়, অক্সিজেন দেয়, বুঝতে পেরেছি, এরকম পরিবেশ রক্ষা, শীতল রাখে, বন্যা নিয়ন্ত্রণ করে, অনেক কিছু করে। এরপরে বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বারবার বলছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সর্পগন্ধা থেকে কি ওষুধ তৈরি হয়? একদম আসবেই আসবে, 100% গ্যারেন্টিতে বলছি। এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন প্রায় আসে, তাই মন দিয়ে
দেখতে থাকো বন্ধুরা। রেসারপিন রক্তচাপ কমাতে ব্যবহার করা হয়। সর্পগন্ধা থেকে কী ওষুধ তৈরি হয় এবং কী কাজে লাগে? না রেসারপিন ওষুধ হয় এবং কাজ কী লাগে? না রক্তচাপ কমাতে কাজে লাগে। সিনকোনা গাছ থেকে কী ওষুধ হয়, কী কাজে লাগে? না কুইনাইন তৈরি হয়। আর ম্যালেরিয়া রোগের ওষুধ, তাহলে ম্যালেরিয়া রোগের ওষুধ কি যদি আসে? কুইনাইন। কী থেকে পাওয়া যায়? না সিনকোনা গাছ থেকে। আর রক্তচাপ কমানোর ওষুধ কি? না রেসারপিন। কী থেকে পাওয়া যায়? না সর্পগন্ধা গাছ থেকে। আর পেনিসিলিয়াম নোটেটাম থেকে তৈরি হয় পেনিসিলিন, যা অ্যান্টিবায়োটিক। আবার বলবে একটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো, তখন বলবে পেনিসিলিন। বুঝতে পেরেছে? কোথা থেকে হয়? না পেনিসিলিয়াম নোটেটাম থেকে। ভীষণ পরিমাণে বারবার বলছি এই তিনটে থেকে একটা আসবে। এবারে তোমাদের এলাকায় আগে কোন গাছগুলো খুব পাওয়া যেত কিন্তু এখন পাওয়া যাচ্ছে না সেরকম, বা কোন পাখিগুলো পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না এরকম, যদি আসে রেয়ার আসে। বুঝতে পেরেছি? যেমন সাইকাস, বুঝতে পেরেছি, কালো মেঘ আর আকন্দ, এগুলো আগে পাওয়া যেত কিন্তু এখন পাওয়া যাচ্ছে কম। বুঝতে পেরেছো? পাখিদের মধ্যে যেমন চড়ুই, ডাহুক পাখি, প্রজাপতি, ফড়িং, এগুলো এখন কম পাওয়া যায়। তো জীববৈচিত্র্য রক্ষার জন্য আমাদের কি কি করতে হবে? জীববৈচিত্র্য রক্ষার জন্য আমাদের কি কি করতে হবে? গাছ লাগাতে হবে, জৈব সার ব্যবহার করতে হবে, জৈব কীটনাশক ব্যবহার করতে হবে, জনসংখ্যা বৃদ্ধি কমাতে হবে। এইগুলো আমাদের জীববৈচিত্র্য রক্ষার জন্য আমাদের করতে হবে। বুঝতে পেরেছো? কী কী কারণে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে? একই রকম ওইগুলোই, অর্থাৎ চোরা শিকার, গাছ কাটছে, বন্যপ্রাণীকে রক্ষা করছে, এবং অত্যাধিক হারে রাসায়নিক সারের ব্যবহার, অত্যাধিক হারে কীটনাশকের ব্যবহার, জলবায়ুর পরিবর্তন। বুঝতে পেরেছো? এইগুলো একটা বড় প্রশ্ন। চোরা শিকার, পরিবেশে নতুন জীবের আগমন, জলবায়ুর পরিবর্তন, এইগুলো অনেক সময় নতুন জীব। কিছু জীব আছে যেমন দেখো এই যে গেলা, বুঝতে পেরেছো, গেলা পাগস দ্বীপপুঞ্জের বাইরে থেকে কুকুর, শুয়োর এবং ছাগল, বুঝতে পেরেছো, আনা হয়েছিল। এর ফলে ওখানকার কি হচ্ছে, ছানারা কচ্ছপের ঘাস এই সমস্ত পাতা খেয়ে নিয়েছিল বলে সেখানে, এবং কুকুর শুয়োর খেত কচ্ছপের ডিমের ফলে কচ্ছপ ওখানে কী হতে থাকলো, কমে যেতে লাগলো। তাহলে ওই দ্বীপে গেলা, বুঝতে পেরেছো, পাগস দ্বীপে ওই কী শুয়োর, কচ্ছপ, শুয়োর, ছাগল, কুকুর নিয়ে যাওয়ার ফলে ওখানে কচ্ছপটা নষ্ট হয়ে গেল। বুঝতে এইরকম, বুঝতে পেরেছো? তারপরে ইম্পর্ট্যান্ট হচ্ছে কোন প্রাণী থেকে আমরা মৃগনাভি পাই? না কস্তুরী মৃগ। কোন প্রাণী থেকে আমরা মৃগনাভি পাই খুব সুগন্ধি? না কস্তুরী মৃগ। গঙ্গায় কোন প্রাণী বিপন্ন হয়ে যাচ্ছে? না গঙ্গার শুশুক, বা বুঝতে পেরেছ গঙ্গা, এটা ডলফিন যেটাকে বলা যেতে পারে, গঙ্গার ডলফিন বা শুশুক। এবারে কয়েকটি কঠিন বর্জ্য এবং তরল পদার্থের, মানে বর্জ্য পদার্থের নাম। কঠিন বর্জ্য, তরল বর্জ্য এবং গ্যাসীয় বর্জ্য। কঠিন বর্জ্য আমরা বিভিন্ন রকম হাসপাতালে থেকেও পাই, যেমন ধরো সিরিঞ্জ, বা আমরা গৃহস্থ বাড়ি থেকে আমরা বিভিন্ন রকম যে বর্জ্য পাই। তরল বর্জ্যের মধ্যে নর্দমার জল আর এরকমগুলো, আর গ্যাসীয় বর্জ্যের মধ্যে কলকারখানার ধোঁয়া, এইগুলো। বুঝতে পেরেছো? গ্যাসীয় বর্জ্য, তরল বর্জ্য এবং বিভিন্ন কঠিন বর্জ্যের উদাহরণ। তো হেপাটাইটিস যে রোগ, হেপাটাইটিস রোগের মানে কি ধরনের রোগ বা কিভাবে ঢুকে? পানীয় জলের মধ্যে দিয়ে, একটা ভাইরাস ঘটিত রোগ। বুঝতে পেরে কী প্রতিকার করা যাবে, কিভাবে ঢুকবে? না জল ফুটিয়ে খেতে হবে, আমাদের। বুঝতে পেরেছো? এইগুলো, তাহলে হেপাটাইটিস থেকে আমরা রক্ষা পাবো। ঠিক আছে, এবার উৎপাদক কারা? না সবুজ উদ্ভিদকে উৎপাদক করে, যেহেতু তারা খাদ্য উৎপন্ন করে সেই জন্য তাদের বলছে উৎপাদক। সবুজ উদ্ভিদকে উৎপাদক বলে। খাদক করা? না যারা সবুজ উদ্ভিদকে খায় তাদেরকে বলছে খাদক। যেমন গরু, ছাগল, মানুষ, এরা সবই খাদক। মানুষ হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক, গরু হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। বুঝতে পেরেছ? আবার গরুকে যারা খাবে, ধরো বাঘ হবে দ্বিতীয় শ্রেণীর খাদক। এরকম প্রশ্ন আসে বন্ধুরা, অবশ্যই তোমরা মন দিয়ে করবে যে প্রশ্নগুলো বলছি। আর খাদ্য শৃঙ্খল কাকে বলে তোমরা অবশ্যই করবে। আর খাদ্য জাল কাকে বলে? খাদ্য শৃঙ্খলটা মোস্ট ইম্পর্ট্যান্ট। খাদ্য শৃঙ্খল কাকে বলে আর খাদ্য জালও কাকে বলে ইম্পর্ট্যান্ট আছে, তবে খাদ্য শৃঙ্খল মোস্ট ইম্পর্ট্যান্ট। কোন ধরনের গাছ ধূলিকণা বা দূষক পদার্থকে ধারণ করতে পারে? আমরা জানি আম, বট, অশ্বত্থ। এই জন্য বট, অশ্বত্থ গাছকে কেন দেবতা বলা হয়? অনেক দিন বাঁচে, প্রচুর অক্সিজেন দেয়, এছাড়া কি করছে, দূষক পদার্থকে ওরা ধারণ করে পরিবেশকে ভালো রাখে। আর কোন ধরনের গাছ বিভিন্ন ধোঁয়া এবং বিভিন্ন গ্যাসকে শুষে নেয়? কোন গাছ? না কৃষ্ণচূড়া এবং গুলমোহর। এই জন্য কৃষ্ণচূড়াও আমরা মানে ঠাকুরের গাছ বলি, কারণ আমাদের কি করে, খারাপ পদার্থগুলোকে, গ্যাসগুলোকে ওরা কি করে, শুষে নেয়। বুঝতে পারে? যৌগিক পদার্থ এগুলো ধোঁয়াকে শুষে নেয়, এই জন্য এগুলো আমাদের উপকারে আসে। এইভাবে এই ধরনের গাছ আমাদের
আশেপাশে বাড়ির কাছে এগুলো লাগানোর দরকার। কী বলছি বুঝতে পেরেছ? এবারে কোন 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 গাছ দূষণ কমায়? কোন কোন গাছ দূষণ কমায়? বেল, ছাতিম এবং জারুল। বেল, ছাতিম এবং জারুল। এই জন্য বেল গাছকেও আমরা পুজো করি, উপকারী এত বেল। এছাড়া অন্যান্য বেলের অনেক উপকার আছে। বেল পাতা কেন পুজোয় লাগে? বেল গাছকে বাঁচিয়ে রাখতে হবে, বেল পাতারও অনেক উপকারিতা আছে, বুঝতে পেরেছেন এটা? এরপরে অরণ্য সপ্তাহ কবে পালন করা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট 14 থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ, 14 থেকে 20 জুলাই। ম্যানগ্রোভ অরণ্য কোথায় পাওয়া যায়? না সুন্দরবনে। ভীষণ ইম্পর্ট্যান্ট, এই দুটোর মধ্যে একটা আছে। ম্যানগ্রোভ অরণ্য কোথায় পাওয়া যায়? সুন্দরবনে। তো বন্ধুরা 7 নম্বর অধ্যায় শেষ হলো। এবারে আমরা 8ম অধ্যায়ে যাচ্ছি। 8ম অধ্যায়ের পরিবেশ ও জনস্বাস্থ্যর যে একটা অধ্যায়, তার ভাগ আবার আছে পরিবেশের সংকট ও দৈহিক স্বাস্থ্য। 8ম অধ্যায় পরিবেশ ও জনস্বাস্থ্য। 8ম অধ্যায়ের যে ভাগ, তার হচ্ছে উপভাগ যেটা পরিবেশের সংকট ও দৈহিক স্বাস্থ্য থেকে যাচ্ছি। ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা করবে বন্ধুরা। অবশ্যই আসবে, যেটা বারবার বলছি। তো কি আসবে? একটি তরল ধাতুর নাম লেখো। আসবে পারদ, 100% গ্যারেন্টি, এগুলো প্রায় আসে পারদ। থার্মোমিটারে বা ফ্লুরেসেন্ট বাল্ব তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? সেটাও পারদ। থার্মোমিটারে বা ফ্লুরেসেন্ট বাল্ব তৈরি করতে কোন ধাতুর ব্যবহার করা হয়? এটাও পারদ। ব্ল্যাক ফুট ডিজিজ কাকে বলে? না আর্সেনিক দূষণের ফলে পায়ের পাতায় বা হাতের তালুতে কালো কালো ছোপ পড়ে, এই রোগকে বলা হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। তাহলে ব্ল্যাক ফুট ডিজিজ কেন হয়? এটাও হয়ে গেল। এবং কাকে বলে? এটাও হয়ে গেল। না আর্সেনিক দূষণের ফলে আমাদের পায়ের বা হাতের তালুতে, পায়ের পাতা বা হাতের তালুতে কালো কালো ছোপ পড়ে, এই রোগকে বলছে ব্ল্যাক ফুট ডিজিজ। ব্ল্যাক মানে কালো, ফুট মানে পায়ের পাতা, ডিজিজ মানে রোগ, এই জন্য বুঝতে পেরেছো, তাকে বলা হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। এরপরে এই প্রশ্নগুলো যেগুলো বলছে এখান থেকে 100% কমন পাবে বন্ধুরা, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। 100-এর 100% গ্যারেন্টি দিয়ে বলছি, ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে তোমরা বন্ধুরা, একদম আসবে এটা। এই যে দুটো প্রশ্ন আসবে, 1 লিটার জলে কত আর্সেনিক থাকলে সেই জল খাওয়া যায়, বা কতটাকে গ্রহণযোগ্য বলা হয়েছে, নির্ধারিত বলা হয়েছে 1 লিটারে 0.05 মিলিগ্রাম। বুঝতে পেরেছো? 1 লিটারে 0.05 মিলিগ্রাম এটা আর্সেনিক থাকলে আমরা এটা গ্রহণ করতে, বুঝতে পেরেছো? এর বেশি থাকলে কিন্তু আমরা খেতে পারবো না। এত পর্যন্ত থাকলে হবে, কিন্তু এর বেশি থাকলে কিন্তু আর খাওয়া যাবে না, ক্ষতি হবে। সেরকম 1 লিটারে কত ফ্লুরাইড থাকলে হবে? না 1.5 মিলিগ্রাম। এর বেশি থাকলে অসুবিধে হবে, আর এর কম থাকলে সেটা পান করা যেতে পারে। বুঝতে পেরেছো? পানের যোগ্য আর পানের অযোগ্য একই প্রশ্ন। যোগ্য কী হবে? 1.5-এর কম, অযোগ্য কী হবে? 1.5-এর বেশি। এটা কি ফ্লুরাইডের। আর আর্সেনিকের কি হবে? 0.05-এর কম মিলিগ্রাম 1 লিটারে হলে পানযোগ্য, আর এর বেশি হলে পানযোগ্য নয়। বুঝতে পেরেছো বন্ধুরা? বারবার যেটা বলছি ভীষণ ইম্পর্টেন্ট, একদম এইগুলো আসবেই আসবে, তোমরা অবশ্যই মন দিয়ে করবে। এবারে তেজস্ক্রিয় পদার্থ বা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থের নাম লেখো। তেজস্ক্রিয় পদার্থ বা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থের নাম লেখো। ইউরেনিয়াম, প্লুটোনিয়াম। যদি বলে তেজস্ক্রিয় পদার্থের নাম লেখো, ইউরেনিয়াম লিখবে, প্লুটোনিয়াম লিখবে। বা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থের নাম লেখো, তাতেও ইউরেনিয়াম, প্লুটোনিয়াম লিখবে। কোন রশ্মির সাহায্যে শরীরের হাড় ভেঙে গেলে বা কোথাও আঘাতপ্রাপ্ত হলে এটা নির্ণয় করা যায়? বুঝতে পেরেছো? না এক্স রশ্মি। কোন রশ্মির সাহায্যে কোথাও ভেঙে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে শরীরে নির্ণয় করা যায়? না এক্স রশ্মির সাহায্যে। বুঝতে পেরেছো? এবারে বদ্ধ খনির বদ্ধ বাতাসে কোন গ্যাস থাকলে শ্রমিকরা মারা যায় বা মৃত্যুবরণ করে? না কার্বন মনোক্সাইড। বুঝলে? বদ্ধ খনিতে কোন গ্যাসের জন্য শ্রমিকরা মারা যায়? না কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড। এরপরে ডায়াবেটিস বা মধুমেহ রোগ। ডায়াবেটিস বা মধুমেহ রোগ কাকে বলে? একদম আসবে বন্ধুরা, ডায়াবেটিস বা মধুমেহ রোগ কাকে বলে? অবশ্যই পড়ে যাবে। না রক্তে গ্লুকোজের একটা স্বাভাবিক মাত্রা থাকে, সেই মাত্রা থেকে যদি বেশি হয়ে যায় তখন যে শারীরিক অসুবিধে হয় তখন তাকে বলে ডায়াবেটিস বা মধুমেহ। রক্তে গ্লুকোজের একটা মাত্রা থাকে, সেই মাত্রা থেকে যদি বেশি হয়ে যায় এবং 100 মিলিলিটারে প্রায় 120 ধরা যেতে পারে, এবার বয়স অনুযায়ী একটু কম হয়, 120 থেকে বেশি হয় 180, তার বেশি যদি হয় তখন তাকে বলা যায় ডায়াবেটিস বা মধুমেহ রোগ। ভীষণ ইম্পর্টেন্ট আছে বন্ধুরা। না এরপরে স্বাস্থ্য কাকে বলে? এটাও তোমরা করবে। স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য দেখো, আমরা মনে করি যে বেশ মোটাসোটা লোক,
তাকে স্বাস্থ্য, না, ব্যাপারটা তা নয়। স্বাস্থ্য হতে যার দুর্বলতা নেই এবং যে দৈহিক এবং মানসিকভাবে সুস্থ, সামাজিকভাবে সুস্থ, তাকে আমরা বলবো স্বাস্থ্য, বুঝতে পেরেছ। কিন্তু একজন লোক সামাজিকভাবে সুস্থ নয় বা মানসিকভাবে সুস্থ নয়, বিভিন্ন অপরাধ করে, তাকে স্বাস্থ্য বলবো না। এবারে জীবন কুশলতা শিক্ষা কি, একদম আসবেই আসবে, 100% গ্যারেন্টি বন্ধুরা। যেটা বলছি সেগুলো অবশ্যই আসবে। আর জীবন কুশলতা শিক্ষা কি, এটা তোমরা দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও। তাছাড়া আমি বলে দিচ্ছি, জীবনের বিভিন্ন সময় নানা সমস্যার মুখোমুখি হতে হয় এবং তা মোকাবিলাও করতে হয়। এছাড়া নানা সময়ে নানা রকম সিদ্ধান্ত নিতে হয়। সামাজিক, বুঝতে পেরেছ, সম্পর্ক তৈরিও করতে হয়, আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। এর মধ্য দিয়ে সংবেদনশীল সমাজ মনস্ক মানুষ হিসাবে গড়ে তোলার শিক্ষাই হলো জীবন কুশলতা। দারুণ প্রশ্ন, একদম আসবেই আসবে বন্ধুরা। তোমরা অবশ্যই এটা মন দিয়ে করবে, জীবন কুশলতা, বুঝতে পেরেছ। আর এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, যে জীবন কুশলতার যে এইগুলো আছে 10টি জীবন কুশলতার যে ধারা আছে বা দিকগুলো কী কী, কোন কোন 10টি আছে তোমাদের একদম মুখস্থ করবে। কোনটা, বুঝতে পেরেছ, ভাবার কুশলতা, কোনটা সামাজিক কুশলতা, আর কোনটা হচ্ছে বা বাধা বিপত্তির, এইগুলো আমাদের করা উচিত, কোনটা করা উচিত নয়, কিভাবে থাকতে হবে, এই 10টা। এটা একদম স্ক্রিনশট নিয়ে নয়। এছাড়া তোমাদের বইতেও আছে, একদম আসবে বইতে। WHO পুরো নাম কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বুঝতে পেরেছ। এটা কবে স্থাপিত হয়েছে না 1949 সালে 9 এপ্রিল। ভীষণ ইম্পর্ট্যান্ট, 1949 সালে 9 এপ্রিল। এছাড়া এর পুরো নাম কি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইংরেজিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ইউনিসেফ কবে স্থাপিত হয়, তারপরে, বুঝতে পেরেছ, ইউনিসেফ 1946 সালে, তার আগে 1946 সালে। এবারে মানসিক সমস্যার কারণগুলি লেখো, এটা তোমরা করে রাখবে একটু, মানসিক সমস্যার কারণগুলি লেখো, এটা করে রাখবে। আর এরপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি, তোমরা এগুলো একটু মন দিয়ে করবে বন্ধুরা, যে ইম্পর্টেন্টগুলো বলছি। এবারে একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আসবেই আসবে, 100% গ্যারেন্টি দিয়ে বলছি। এগুলোর মধ্যে ডিসলেক্সিয়া কাকে বলে, এটা তোমাদের বইতে আছে। ডিসলেক্সিয়া আর অটিজম কাকে বলে, এই দুটোর মধ্যে একটা কিন্তু আসে একদম 100%, বুঝতে পেরেছেন। যে রোগ হলে আমাদের পড়া বুঝতে আর মনে রাখতে অসুবিধে হয় বা দেরি হয়, তাকে আমরা বলবো, বইতে পেয়ে যাবে তোমরা, যে রোগ হলে আমাদের পড়া বুঝতে বা মনে রাখতে আর লিখতে আমাদের অসুবিধে হয়, তাকে আমরা বলবো কি, ডিসলেক্সিয়া। আর অটিজম কি, অটিজম রোগ কাকে বলে, এটাও খুব করে আসে। অটিজম রোগ কাকে বলে, যে রোগ হলে আত্মীয় পরিজনের থেকে নিজেকে একটু গুটিয়ে রাখা হয়, সামান্য উত্তেজনাতেও অতিরিক্ত, বুঝতে পেরেছো, সংবেদনশীল হয়, অনেক সময় বেশি উত্তেজিত হয়, বুঝতে পেরেছো। এই ধরনের যে সমস্যা, একে আমরা বলছি অটিজম। অটিজম ভীষণ, এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসবে, তোমরা অবশ্যই করে যাবে বন্ধুরা, অবশ্যই করে যাবে। এরপরে তোমাদের অ্যালার্জি কাকে বলে আর অ্যালার্জেন কাকে বলে, অ্যালার্জি কাকে বলে আর অ্যালার্জেন কাকে বলে। বিভিন্ন বস্তুর কাছাকাছি এলে বা খেলে, মানে গ্রহণ করলে খাদ্য হিসাবে, দেহে কী হচ্ছে, নানা রকম সমস্যার সৃষ্টি হয়, চুলকানি হয়, চোখ মুখ লাল হয়ে যায়, বা মানে শ্বাসকষ্ট হয়, বিভিন্ন রকম হাঁচি কাশি হয়, এই অবস্থাকে বলা হচ্ছে অ্যালার্জি। আর যারা এই অ্যালার্জি তৈরি করে তাদের উপর অ্যালার্জেন, যেমন আমরা বেগুন, কারুর বেগুনে হয়, কারুর চিংড়ি মাছে হয়, কারুর ডিমে হয়, কারুর ধুলোতে হয়, কারুর কার্বনগুলোতে হয়, কারুর পুরনো বইপত্র ঘাঁটলে হয়, এই ধরনের বিভিন্ন কারণে এদেরকে বলা হচ্ছে অ্যালার্জেন। যে কারণে অ্যালার্জি হয় তাকে আমরা বলবো অ্যালার্জেন, যে কারণে হয়, বুঝতে পেরেছ। এরপরে কলেরা রোগের লক্ষণগুলো কি, কলেরা রোগের হচ্ছে পাতলা, একদম কলেরা রোগের পাতলা মলত্যাগ হবে, একদম জলের মতো, বুঝতে পেরেছ। কলেরা রোগের একদম, আর পায়ে যেন কেউ সূচ ফুটাচ্ছে মনে হবে, কলেরা রোগের লক্ষণ। একে বিষচুকা, এই যে বিষসূচিকা একে বলে কেন না, বললাম না যে একটা শরীর থেকে এতটা জল আর নুন বেরিয়ে যাওয়ার জন্য হাত পায়ে সূচ ফোটানোর মতো অনুভূতি হয়। সূচিক মানে কি, সূচি মানে সূচ, ওই জন্য তাকে বলে বিষ, বুঝতে পেরেছ। এই জন্য তাকে বলে বিষসূচিকা। ঠিক আছে, কেন হয় কেন বলে বুঝতে পারলে, যে প্রচণ্ড হাত পায়ে যেন কেউ সূচ ফোটাচ্ছে বলে মনে হচ্ছে। এবারে কলেরা আর সাধারণত পোলিও রোগের কি, মানে পোলিও রোগ এখন ভীষণ পরিমাণে আসে, পোলিও ভাইরাস ঘটিত রোগ। এবার এটা থেকে একদম আসবে ORS-এর পুরো নাম কি, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওরাল রিহাইড্রেশন সলিউশন,
ORS এর পুরো নাম কি? ভীষণ ইম্পর্টেন্ট, একদম আসবেই আসবে, ওরাল রিহাইড্রেশন সলিউশন, তোমরা অবশ্যই করবে বন্ধুরা। এরপরে পোলিও রোগের জীবাণুটি কী প্রকৃতির? একটু আগে বলেছিলাম যে ভাইরাস। পোলিও রোগের জীবাণুটি কী প্রকৃতি? ভাইরাস। কলেরা রোগের জীবাণুটি কী প্রকৃতি? না ব্যাকটেরিয়া। কলেরা রোগের জীবাণু কী প্রকৃতি? ব্যাকটেরিয়া। ম্যালেরিয়া রোগের জীবাণু কে ছড়ায়? না স্ত্রী অ্যানোফিলিস মশকি। ম্যালেরিয়া রোগের জীবাণু কে ছড়ায়? স্ত্রী অ্যানোফিলিস মশকি। ম্যালেরিয়া রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ম্যালেরিয়া রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এগুলো ভীষণ পরিমাণে আসে, বুঝতে পেরেছো? এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো বলছি। আচ্ছা, এবারে প্লাজমোডিয়াম বা ম্যালেরিয়া জীবাণুর পোষক কী কী? প্লাজমোডিয়াম বা ম্যালেরিয়া রোগের জীবাণুর পোষক কী কী? মানে কোন কোন প্রাণীর দেহে এরা বাসা করে? না মশা আর মানুষের দেহে। মশা আর মানুষ হচ্ছে মেরুদণ্ডী আর মশা হচ্ছে অমেরুদণ্ডী। এটা ঘুরিয়ে প্রশ্ন আসবে। ম্যালেরিয়া রোগের মেরুদণ্ডী পোষকের নাম মানুষ, ম্যালেরিয়া রোগের অমেরুদণ্ডী পোষকের নাম মশা, এরকম প্রশ্ন আসে। আর গৌণ বা অন্তর্বর্তী পোষক কি? মানুষ। গৌণ বা অন্তর্বর্তী পোষক কি? মানুষ। আর মুখ্য বা নির্দিষ্ট পোষক কি? মশা। অনেক, একদম এই চারটা প্রশ্নের মধ্যে একটা আসবে। প্রথমত ম্যালেরিয়া রোগের বা জীবাণুর পোষক কি কি? না মানুষ আর মশা। তার মধ্যে গৌণ বা অন্তর্বর্তী পোষক কি? না মানুষ। মুখ্য বা নির্দিষ্ট পোষক কি? না মশা, বুঝতে পেরেছ? আবার মেরুদণ্ডী পোষক কি? মানুষ। অমেরুদণ্ডী পোষক কি? মশা। একদম আসবেই আসবে বন্ধুরা, বুঝতে পেরে। আবার অনেক সময় আসে গৌণ পোষক কাকে বলে আর মুখ্য পোষক কাকে বলে। একটু কেন মানুষকে মুখ্য পোষক বলছে, কেন তাকে গৌণ পোষক বলছে, বুঝতে পেরেছ? না যে পোষকের দেহে পরজীবীর বংশবৃদ্ধি সম্পন্ন হয় তাকে আমরা বলবো মুখ্য পোষক। ম্যালেরিয়ার দেহে যেটা এরা মশার দেহ হয়, মানুষের দেহ হয় না, এই জন্য মানুষ গৌণ পোষক, বুঝতে পারলে? যে পোষকের দেহে তার বংশবৃদ্ধি হয় তাকে আমরা বলবো মুখ্য পোষক, আর যে পোষকের দেহে মুখ্য বংশবৃদ্ধি হয় না তাকে আমরা বলবো গৌণ পোষক। ম্যালেরিয়া ওষুধ কে আবিষ্কার করেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ম্যালেরিয়ার ওষুধ কে আবিষ্কার করেন? কবে আবিষ্কার করেন? বুঝতে পেরেছ? 1600 সালে আবিষ্কার করেছে এবং নোবেলও পেয়ে গেছে ম্যালেরিয়া ওষুধ আবিষ্কার করার জন্য, বুঝতে পেরেছ? পেরুর পাদ্রি, তার নাম কি? জুয়ান লোপেজ। আবার কেউ বলছে 1633 সালে, বুঝতে পেরেছ? কে আছে? কালাঞ্চা সিঙ্কোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া সারানোর ওষুধ আবিষ্কার করেন। এরকম কেউ বিভিন্ন মত আছে, এটা বই থেকে ভালো করে পড়বে। আচ্ছা, ম্যালেরিয়া রোগের ওষুধের নাম কি? আমরা একটু আগে বলে দিয়েছি, কুইনাইন সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট। সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন, মোস্ট ইম্পর্ট্যান্ট। এবারে ম্যালেরিয়া যে মশাবাহিত রোগ তা কে প্রথম প্রমাণ করেন? কে? না রোনাল্ড রস, কলকাতাতে ছিলেন উনি, কলকাতাতে প্রমাণ করেন ম্যালেরিয়া যে মশাবাহিত রোগ। না হলে তো ম্যালেরিয়াকে বন্ধ করা যেত না কীভাবে আসছে না আসছে। রোনাল্ড রস নোবেল পেয়েছিল, যেটা বললাম ওই জন্য। কেন? না মশার দেহে ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেছিলেন বলে। মশার দেহে কেন পেয়েছিলেন? না মশার দেহে ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেছিলেন। SSKM যে হাসপাতাল আছে কলকাতায়, তার আগের নাম কি ছিল? না কলকাতা প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল। কলকাতা প্রেসিডেন্সি জেনারেল হসপিটালের বর্তমান নাম হচ্ছে SSKM, আর SSKM আগের নাম হচ্ছে এটা। ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা, অবশ্যই বারবার বলছি যে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলছি, তোমরা অবশ্যই করে যাবে। এবারে ডেঙ্গু আর কলেরা টাইফয়েড রোগের জীবাণুর নাম আগেও কিছুটা বলে দিচ্ছি। ডেঙ্গু রোগের জীবাণু হলো ডেঙ্গু ভাইরাস, বুঝতে পারবে? কলেরা রোগের জীবাণু হলো ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়া। ডেঙ্গুটা হচ্ছে ভাইরাস। আর টাইফয়েড রোগের জীবাণু হলো সালমোনেলা টাইফোসা নামক ব্যাকটেরিয়া, সালমোনেলা টাইফোসা নামক ব্যাকটেরিয়া, বুঝতে পেরেছ? কোন রোগকে ব্ল্যাক ডেথ বলে? একদম আসবেই আসবে। ও কেন? না প্লেগ রোগকে ব্ল্যাক ডেথ বলে। কেন? না কারণ প্লেগ রোগে আক্রান্ত ব্যক্তি সারা গায়ে কালো, বুঝতে পেরেছ, কালো ছোপ পড়তো, ওই জন্য তাকে বলা হচ্ছে ব্ল্যাক মানে কালো, ব্ল্যাক ডেথ বলা হতো। প্লেগ রোগের বাহক কি? মেঠো, বুঝতে পেরেছ? মেঠো কালো ইঁদুর এবং ওর দেহে এক ধরনের ছোট মাছি বা উকুনও বলতে পারো বসবাস করে, তারাই এটা বহন করে এই জীবাণুটাকে, বুঝতে পারলে? এরপরে তোমার কোনো স্কুলে এটা কঠিন প্রশ্ন হলে আসে যে মশার মুখপাঙ্গের ছবি, আর না হলেও মুখপাঙ্গগুলো নাম আসে, বা কোন কোন অঙ্গ দিয়ে মশা, মুখের অংশ দিয়ে মশা রক্তপান করে, বা মুখপাঙ্গগুলোর নাম। যেমন আমাদের ঠোঁট থাকে লেবিয়া, আমাদের জিভ যেমন থেকে মাড়ি, যেমন থেকে মান্ডিবল, জিভ যেমন থেকে ম্যাক্সিলা, তাহলে লেবিয়াম, মান্ডিবল, ম্যাক্সিলা, বুঝতে পেরেছি? এই নামগুলো তোমাদের। আর কি আছে? হাইপোফ্ল্যারিংস আর ল্যাব্রাম, এইগুলো হচ্ছে অঙ্গ, এই 5টা মুখস্থ করবে। এবারে প্রবোসিস কাকে বলে?
প্রবসিস মশার বিভিন্ন মুখ উপঙ্গকে গুলো তাদের বিশেষ খাদ্যাভ্যাসের জন্য পরিবর্তিত হয়ে একটা লম্বা ফাঁপা নলের মতো অংশ গঠন করে, একে প্রবসিস বলে, যাকে আমরা বলি যে মশা রক্ত পান করে যেটা দিয়ে, বুঝতে পেরেছো? প্রবসিস বলে ওইটাকে, যেটা দিয়ে রক্ত পান করে তাকে কি বলে? প্রবসিস, বা যে হুলটা ফুটিয়ে দেয় বা সূঁচটা ফুটিয়ে দেয়। ঠিক আছে? তো এরপরে বন্ধুরা তোমরা অবশ্যই করবে অ্যানোফিলিস কিউলিয়াস এবং এডিস মশার পার্থক্য। এডিস মশা, অ্যানোফিলিস কিউলিয়াস এবং এডিস মশার পার্থক্য, কোনটা কীভাবে, কোনটা সমান্তরাল বসে, কোনটা সূক্ষ্ম কোণ করে বসে, কোনটাতে তোমাদের আছে ডানায় দাগ আছে, কোনটাতে ডানায় দাগ নেই, কোনটা গভীর রাত্রে বেরোয়, কোনটা সন্ধ্যায় বেরোয়, তোমাদের টেক্সট বইতে আছে, অবশ্যই পড়বে, তোমরা অবশ্যই পড়বে অ্যানোফিলিস কিউলিয়াস এবং মশার যে পার্থক্য বা তুলনা অবশ্যই তোমরা করবে। এবং কোনটা কী রোগ ছড়ায়, আমরা আগেও বলেছি যে অ্যানোফিলিস কী করছে? ম্যালেরিয়া রোগ ছড়ায়, কিউলিয়াস কী হচ্ছে? গোদ বা ফাইলেরিয়া রোগ ছড়ায়, এবং এনকেফেলাইটিস রোগও ছড়ায় কিউলিয়াস। আর এডিস মশা ছড়ায় ডেঙ্গু আর চিকুনগুনিয়া। এটা আসবে মোস্ট ইম্পর্টেন্ট, কোন মশা কী রোগ ছড়ায়? অ্যানোফিলিস ম্যালেরিয়া রোগ, কিউলিয়াস কী হচ্ছে? গোদ বা ফাইলেরিয়া এবং এনকেফেলাইটিস রোগ, আর এডিস হচ্ছে ডেঙ্গু আর চিকুনগুনিয়া রোগ। একদম আসবে বন্ধুরা। আর মশা নিয়ন্ত্রণের উপায়, আমাদের চৌবাচ্চা বা পরিত্যক্ত জায়গায় যেন জল না জমে থাকে, চারদিকে পরিষ্কার করতে হবে, মশার লার্ভা যাতে না জমতে পারে দেখতে হবে, এবং আমাদের মশারি ব্যবহার করতে হবে, আমাদের ব্লিচিং পাউডার দিয়ে পরিবেশটাকে ঠিক রাখতে হবে। এইগুলো আমাদেরকে করতে হবে, বুঝতে পেরেছো? আর সাধারণ মাছি কী রোগ ছড়ায়, বেলে মাছি কী রোগ ছড়ায়, কালো মাছি কী রোগ ছড়ায়, এটা তোমরা একটু করে রাখবে, বুঝতে পেরেছো? এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি। মাছি কীভাবে রোগ ছড়ায় যদি পারো করবে, বুঝতে পারলে? এবারে যান্ত্রিক বাহককে আর জৈব বাহককে ভালো করে বোঝো। যান্ত্রিক বাহক কাকে বলে আর জৈব বাহক কাকে বলে? যে সমস্ত বাহকের দেহে রোগ জীবাণু বংশবৃদ্ধি করে, আমরা আগেও বলেছি, যে সমস্ত বাহকের দেহে রোগ জীবাণু বংশবৃদ্ধি করে তাকে বলে জৈব বাহক, আর যাদের বংশবৃদ্ধি করে না শুধু বহন করে তাকে বলে যান্ত্রিক বাহক। এটাই তাদের পার্থক্য, জৈব বাহক এবং যান্ত্রিক বাহকের পার্থক্য। এটা বললাম যে এখানে হচ্ছে জৈব বাহকের দেহে বংশবৃদ্ধি করে, যান্ত্রিক বাহকের দেহে করে না। যেমন মশা হচ্ছে জৈব বাহক, আর বুঝতে পেরেছো, যেমন আমাদের আগে পড়িয়েছি এর ম্যালেরিয়ার ক্ষেত্রে, আর মানুষ হবে যান্ত্রিক বাহক। এরকম প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট আছে, আসবে ও দুটো প্রশ্ন, কাকে বলে এবং তাদের মধ্যে পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট, যেটা বারবার বলছি, একদম আসবে। এবারে কোন কোন অণুজীব আমাদের খাবারকে নষ্ট করে দেয়? আমাদের খাবার নষ্ট হয়ে যায় কেন? না ব্যাকটেরিয়া ছত্রাকের কারণে। কোন কোন অণুজীব? না ব্যাকটেরিয়া এবং ছত্রাক। এবার ব্যাকটেরিয়া আমাদের যেমন ক্ষতি করে, ব্যাকটেরিয়া আমাদের আবার উপকারও কী করে? না দই বা বিভিন্ন জাত যে দুগ্ধজাত খাবার, পনির, বুঝতে পারছি, এগুলো হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়ার সাহায্যে আমরা তৈরি করতে পারি। ব্যাকটেরিয়ার নাম কি? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, বুঝতে পেরেছো? এছাড়া স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে আমাদের বিভিন্ন ওষুধ তৈরি হয়, স্ট্রেপ্টোমাইসিস বা মাইসিস ব্যাকটেরিয়া থেকে ওষুধ তৈরি হয়। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থেকে দই আর বিভিন্ন রকম দুগ্ধজাত খাবার তৈরি হয়, আর স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে আমাদের ওষুধ তৈরি হয়। এরকম বিভিন্ন, অন্তত দুটো মনে রাখবে। এছাড়া ভিটামিন B12 তৈরি আমাদের অন্ত্রে কোলাই থাকে। ভিটামিন আমাদের দেহে বাস করে কোন ব্যাকটেরিয়া? কোলাই, এবং আমাদের সেটা কি করে? B12 তৈরি করে, আমাদের দেহে B12 তৈরি করে কি না? কোলাই, এস্চেরিচিয়া কোলাই, পুরো নাম হচ্ছে এস্চেরিচিয়া কোলাই, পারলে কোলাই, বুঝতে পারবে? এস্চেরিচিয়া কোলাই বা কোলাই। এরপরে বন্ধুরা এরপরে কয়েকটি উপকারী ছত্রাকের নাম লেখো ও কী উপকার করে লেখো। দেখো, যেমন দাঁত হাজা, চুলকানি, এগুলো ছত্রাক আমাদের ক্ষতি করে, কিন্তু কিছু উপকারও করে। যেমন পাউরুটি তৈরি করতে আমরা জানি ইস্ট লাগে, কেক, পাউরুটি, এইগুলো। পেনিসিলিয়াম থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়, বুঝতে পারলে? এগুলো আমাদের, তাছাড়া আমরা যেটা পল ছাতা বা মাশরুম যেটা আমরা খাই, ওটা এক ধরনের ছত্রাক, পেনিসিলিয়াম থেকে ওষুধ তৈরি হয়। এইগুলো ছত্রাক আমাদের কী কী উপকার করে, বুঝতে পেরেছো? আর এই যে বার্ড ফ্লু যেটা বলে, বার্ড ফ্লু বা পোলট্রির যে মুরগির যে রোগ হয়, বার্ড ফ্লু বা পোলট্রির মুরগির যে রোগ হয়, তার নাম কি? মানে H5N1 ভীষণ বার্ড ফ্লু রোগের, বুঝতে পেরেছো? এই বার্ড ফ্লু রোগ হলে সেই মুরগি আমাদের খাওয়া উচিত নয়, বুঝতে পেরেছো? আর সালমোনেলা, এটা আমরা আগে বলে দিয়েছি কি। আচ্ছা, এরপরে শেষ হয়ে আসছে বন্ধুরা। এবারে এর কারণ হচ্ছে
পাস্তুরাইজেশন কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পাস্তুরাইজেশন কাকে বলে? খাবার বিশেষত তরল খাবার যেমন দুধ বা দই থেকে তৈরি খাবার, ফলের রস, একে জীবাণুমুক্ত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে বুঝতে পেরেছো, পাস্তুরাইজেশন। তাহলে কি খাবার বিশেষত তরল খাবার যেমন দুধ বা দুগ্ধ থেকে তৈরি যে খাবার বা ফলের রস, এইগুলোকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে পাস্তুরাইজেশন। ভীষণ ইম্পর্টেন্ট আছে বন্ধুরা, তোমরা অবশ্যই করবে। শেষ হয়ে আসছে, আর 2-1টা প্রশ্ন আছে, দেখে নাও বন্ধুরা। এরপরে তোমরা দুধে স্টার্চ মেশালে দুধের রং কী হয়? নীল হয়ে যায়। দুধে স্টার্চ মেশালে দুধের রং কী হয়? নীল হয়ে যায়। এটা তোমরা, আর ওই যে বিভিন্ন রকম ওই যে তেল, খাবারের যে তেল, তাতে কী মেশানো হয়? শিয়াল কাঁটা মেশানো, শিয়াল কাঁটা গাছের আর এই মেশানো হয়, বুঝতে পারবে, সর্ষে বীজের সঙ্গে শিয়াল কাঁটা গাছের বীজ মেশানো হয়, যেটা ভেজাল দেওয়ার জন্য, বুঝতে পারলে, ভেজাল দেওয়ার জন্য। এবারে ল্যাথিরিজম, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একদম ভালো করে রাখবে। ল্যাথিরিজম কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম করে রাখবে, বুঝতে পেরেছি। অনেক সময় অড়হর ডালের সঙ্গে খেসারির ডাল মিশিয়ে দেওয়া হয় বা বেসনের সঙ্গে খেসারির ডাল গুঁড়ো করে মেশানো হয়। একটানা 2-3 মাস এই ধরনের যথেষ্ট পরিমাণে ডাল খেলে, বুঝতে পেরেছ, আস্তে আস্তে কী হচ্ছে, পক্ষাঘাত রোগ দেখা দিতে পারে। এটাই হলো ল্যাথিরিজম। তাহলে খেসারির ডালের বেসন যদি 2-3 মাস এক নাগাড়ে খাওয়া হয় বেশি করে, তাহলে আমাদের পক্ষাঘাত রোগ হয়। একেই কি বলা হচ্ছে? ল্যাথিরিজম। তোমাদের টেক্সট বইতে আছে, তোমরা অবশ্যই পড়ে নেবে, বুঝতে পেরেছ। আর কিছু রাসায়নিক রঙের নাম বলো এবং কিসে মেশানো হয় বলো। ধরো মেটালিক ইয়েলো, হলুদকে রং করতে, বাজারে যে গুঁড়ো হলুদ, ওতে অনেক খারাপ জিনিস মেশানো থাকে, রং, বুঝতে পেরেছো, তা কী মেশানো থাকে না মেটানিল ইয়েলো। আর বিভিন্ন এই যে পটল, লঙ্কা, উচ্চ সবজি, শাক সবুজ করার জন্য যে রং মেশানো থাকে সেটা কি না, সেটা হচ্ছে মেলাকাইট গ্রিন, বুঝতে পেরেছো, মেলাকাইট গ্রিন মেশানো থাকে, খুব ক্ষতিকারক এগুলো। তাই আমাদের দেখে কিনতে হবে, বেশি রঙিন সবুজ খাবার আমাদের ভালো মনে করে, টাটকা মনে করে না কেনাই উচিত। তো বন্ধুরা, এইগুলো তোমরা যদি পড়ে যাও 100% গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে। তা বন্ধুরা, সবার পরীক্ষা ভালো হোক, সবাই সুস্থ থাকো বন্ধুরা। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা, একটু পাশে থাকো, লাইক ও কমেন্ট করতে ভুলো না। তোমাদের জন্য এত পরিশ্রম করে প্রত্যেকটা বই সাজেশান দিচ্ছি, তাই তোমরা অবশ্যই একটু সাহায্য করো বন্ধুরা। তোমাদের কাছে শুধু এইটুকুই চাইছি, সমস্ত সাজেশানগুলো দেখে নাও, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, গণিতেরও দিয়েছি। সবার পরীক্ষা ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।